শুভ্র হতবাক হয়ে গেল। তাকে আটকাচ্ছে না কেন ওর? যাদের থামানো উচিত তাদের না থামিয়ে তাকে থামাচ্ছে। প্রচন্ড বাচ্চামো। সে কি ভয় পাচ্ছে? কাদের ভয় পাচ্ছে? এইসব লোকেদের। এনাদের ভয় পাওয়ার কি আছে? মেয়েটা কবে একটু শক্ত হবে, নিজেকে সামলাতে শিখবে? শুভ্র অরুর হাতটা ধরে, সবার উদ্দেশ্যে বলে, আসি। এত ভালো ডিনার করলেন, পেট একদম ভরে গিয়েছে। 1 মাস বোধহয় খাবারের প্রয়োজন পড়বে না। এরপর বেরিয়ে এলো অরুকে নিয়ে। তীব্র অধিকার বোধ দেখা দিচ্ছে তার আচরণে। অরু হতভম্ব হয়ে নিজের হাতের দিকে তাকায় একবার। এতে শক্ত করে ধরেছে সে। ওর ব্যথা পাচ্ছে তো, মনে হচ্ছে হাড়গুলো মড়মড় করে এক্ষুনি ভেঙে যাবে। শুভ্রের দিকে চাইল সে। ব্যথা পেলেও ভালো লাগছে কিছুটা। মনটা হালকা লাগছে। তার পাশে কেউ দাঁড়িয়েছে, তার জন্য কেউ স্ট্যান্ড নিয়েছে। অরুর হৃৎপিণ্ড নামক যন্ত্রটার গতি অনুভব করতে পারছে। এতটা জোরে লাফাচ্ছে কেন? বুক ফুঁড়ে বেরিয়ে আসবে নাকি? অদ্ভুত, বেশ অদ্ভুত। তখন রাত। তুষার পড়ছে চারিপাশে। এত সুন্দর লাগছে আশপাশ বলার বাহিরে। মনে হচ্ছে কোনো টেলিফিল্মের পর্দা চোখের সামনে ভাসছে, অথচ ভিন দেশের এই নিত্যদিনের ঘটনার সমান। শীত থাকে যেন জাঁকিয়ে। রাতের সময় মনে হয় ঠান্ডায় কেঁপে উঠবে। প্রকৃতি চমৎকার সুন্দর, তবে ক্যালিফোর্নিয়ার সুন্দরতম প্রকৃতির রূপ মিশমির মন কুঠুরিতে আধিপত্য বিচার করতে সক্ষম হলো না। তার মন আজ খুব খারাপ। এই মুহূর্তে তার কিছুই ভালো লাগছে না। মন চাইছে কাউকে সামনে এনে তার গালে 5টা আঙ্গুলের ছাপের আধিপত্য বিস্তার করতে। তবে এই কাজে সে করতে পারবে না বোধহয়। মনটা আরো বেশি মেঘে ঢাকলো। আজ তার সাথে বড্ড বেশি খারাপ ঘটনা ঘটেছে। আজকে অফিসে শুভ্র স্যার আসেনি। দুর্ভাগ্যবশত অরু নামের মেয়েটা এলো না। একসাথে দুজনেই গায়েব। স্বাভাবিক ব্যাপার, তাদের মিলিয়ে বলার কিছুই নেই। অরু না আসায় তার মন কিছুটা খারাপ ছিল আগে থেকেই। মেয়েটা প্রচন্ড মিষ্টি আদুরে। একদিনেই অনেক ভালো বন্ধুত্ব হয়েছিল তাদের। সবই ঠিক ছিল, তবে ম্যানেজার সাদাপের মন মেজাজ আজ বিশেষ ভালো ছিল না, যার ফলস্বরূপ ছোটখাটো একটা ঝড় গিয়েছে মিশমির ওপর থেকে। কাজের বন্যা বয়ে দিয়েছেন আজ। এত এত ফাইল জমা করে রেখেছেন, সব মিশমি আর আরেকজনের মেয়েকে মিলে কমপ্লিট করতে হয়েছে। কোনো ফাইলে ছোট্ট কোনো ভুল পেলে আবারও সংশোধন করিয়েছেন বসিয়ে। বলা চলে আজকে তার জন্য জঘন্যতম একটা দিন ছিল। তার উপরে একটু আগে আসার সময় দুটো ছেলে কেমন বাজে ইঙ্গিত করে কথা বলেছিল। মিশমির এত রাগ হয়েছিল বলার বাহিরে। কিছু না বলে পাশ কাটিয়ে এসেছে। আপাতত ম্যাপেল পাতায় ছড়িয়ে থাকা রাস্তার ওপর ধীর গতিতে পা ফেলে ফেলে হাঁটছে মিশমি। হাত দুটো ওভারকোটের বড় পকেটে ঢুকিয়ে রেখেছে উষ্ণ হওয়ার তাগিদে। কিছু কিছু শুকনো পাতার স্তূপ জমে রয়েছে রাস্তায়, তাতে পা পড়লেই কেমন যেন কচমচ শব্দ হচ্ছে। মিশমির মন মেজাজ প্রচন্ড বিক্ষিপ্ত। মা ফোন করেছে বেশ কবার। বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে, এই জন্য তিনি চিন্তিত। বাবা সামলে নিয়েছেন হয়তো এতক্ষণে। মিশমির এমন চুপচাপ হাঁটার পথেই তার সামনে একটা বাইক ধুলো উড়িয়ে এসে সজোরে ব্রেক কষে। মিশমি এই যাত্রায় চমকে উঠল। হকচকিয়ে গিয়ে আশেপাশে তাকালো। পরপরই সামনে চোখ গেল। লোকটা বাইক থামিয়েছে। এভাবে রাস্তার ধুলো উড়িয়ে মুখের সামনে এসে ব্রেক কষা যেমন ভদ্রতা। মিশমির প্রচন্ড রেগে গেল, কিন্তু ক্ষিপ্ত চোখে বাইকের দিকে চেয়ে রইল। লোকটা মাথা থেকে হেলমেট নামিয়ে বাইকের উপরে রাখলো। খুব সুন্দর করে লম্বা চুলগুলো ঠিক করে, বেশি ফিল্মি। লোকটা এবার সাথে থাকা এক্সট্রা হেলমেটটা বাড়িয়ে দিল মিশমির দিকে। মিষ্টি হেসে প্রস্তাব রাখলো, লেটস গো অন এ বাইক রাইড ম্যাম। কি মিষ্টি সুর!
রাইডারকে চিনেছে মিশমি বাইক দেখেই। মেজাজটা চটে গেল মুহূর্তেই। সাদা কালো শার্ট প্যান্টের ওপর কোট পরা লোকটার উদ্দেশ্যে আঙ্গুল তুলল ক্ষিপ্ত মেজাজে, হিংস্র চোখে চেয়ে। কর্কশ গলায় বলল, সমস্যা কি আপনার? এভাবে রাস্তা ব্লক করার মানেটা কি, হ্যাঁ? সাদাব বাইকের ওপর হেলমেটটা রাখলো, স্ট্যান্ড নামিয়ে ভালো করে রেখে বাইক থেকে নামলো। মিশমির সামনে এসে দাঁড়ালো নিঃশব্দে। মিশমি তখনও কেমন করে তাকিয়ে আছে। পারলে কচকচ করে চিবিয়ে পেটে ঢুকিয়ে ফেলতো। বেচারার মুখখানা শুকিয়ে এইটুকুন হয়ে গেল। সে কাছে এসে মিশমির হাত দুটো ধরলো। মিশমি ঝাড়া মারলো। সাদাব অসহায় চোখে তাকালো। এখনো রেগে আছো? ফুঁসে উঠল মিশমি খ্যাপাটে গলায়। বলল, না, রাখবো কেন? খুব প্রেম পাচ্ছে তো আমার। প্রেম করেছি তো আমি। আপনি করবেন প্রেম? আসেন, দুজনে প্রেম করি স্যার, টেনে ডাকে মিশমি। সাদাব লাজুক হেসে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে বলল, তোমার জন্য তো জান কোরবানও জানেমান। প্রেম আর এমন কি, আসো করি। পরপর ঝুঁকে পড়ে মুখের সামনে, কানে কানে ফিসফিসিয়ে বলল, প্রেম কিন্তু অনেক জায়গায় করা পসিবল। উফ, পার্কে, আবার বেডরুমেও, ইউ নো ম্যাম। মিশমি চোখ বড় বড় করে তাকালো। এরপর আচমকা রেগে হাতের ব্যাগটা দিয়ে মারতে শুরু করলো সাদাবকে। সাদাব হাত বাড়িয়ে ঠেকালো কোনো মতে। চেপে হাত ধরলো মেয়েটার ফিনফিনে সরু হাতটা। জোড়া মিশমি থেমে গেল, নাকের পাটা ফুলিয়ে তাকালো তার দিকে, চেঁচিয়ে বলল, হাত ছাড়ো, ছাড়ো, অসভ্য লোক। সাদাব ছাড়ল না, আরো শক্ত করে ধরলো হাত দুটো। শুকনো মুখে তাকিয়ে বলে, আমার কি করার বলো? স্যার এত প্রেসারে রেখেছে, আমার কিছুই করার নেই। তার মধ্যে কাজের এত এত চাপ আসছে ক্লায়েন্টের থেকে, সামনে আবার নতুন প্রজেক্ট হাতে দেবে। এত এত কাজ আমি একা সামলে উঠতে পারছি না। তার উপরে কোনো ভুল হলে শুভ্র স্যার যা মানুষ, আস্ত রাখবেন আমাকে, একটু বোঝো। মিশমি হাত ছাড়িয়ে নিল জোর করে, মৃদু স্বরে বলল, এত কাজ নিয়ে পড়ে থাকলে প্রেম করতে কে বলেছিল? আমি বলেছিলাম? শুধু শুধু আমার সাথে যা তা ব্যবহার করার মানেটা কি? সেই সবের জবাবে আগে দেওয়া হোক। কাজের প্রেসারে সব গুলিয়ে আসছে আমার, তাই বাজে বিহেভ করে ফেলেছি। আমি ইন্টেনশনালি তো আর করিনি। মিশমি কথা বলে না। সাদাব এগিয়ে এলো, দুই হাতে মিশমিকে জড়িয়ে ধরলো, কেমন একটা গলায় বলল, আই এম সরি সোনা, আর হবে না এমন, প্রমিস। মিশমি বাঁকা চোখে তাকালো। সাদাব জোর গলায় বলল, প্রমিস তো? সত্যি? মিশমি সরে এলো, হেঁটে গিয়ে বাইকের কাছে দাঁড়ালো চুপচাপ। সাদাব না এলে সে কপাল কুঁচকে তাকালো। সাদাব বুঝলো, হেসে ফেললো। বাইকে উঠে বসে হেলমেটটা পরিয়ে দিল মেয়েটাকে। মিশমি তার কাঁধ চেপে বাইকে উঠে। সাদাব হাসে, বাবা, প্রস্তাব গৃহীত বলে কি আমি ধরে নেব জান? মিশমি মুখ বাঁকায়, নাটক না করে বাইকটা স্টার্ট দাও। সাদাব বাইক স্টার্ট করলো, স্পিড বাড়িয়ে বলল, তুমি দিন দিন বড্ড আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ মিশু। ফাও কথা বলো কেন এত? আনরোম্যান্টিকের কি দেখলে? সাদাব কৃত্রিম দুঃখ প্রকাশ করে, এই যে, আমাকে আর আগের মতো ভালোবাসো না, মূল কথা ঠিক করে কথাই বলো না। আর এটাই তো আনরোম্যান্টিক হওয়ার প্রধান বৈশিষ্ট্য। মিশমি মুখ কুঁচকায়, বলছে আপনারে? হ্যাঁ সত্যি। আপনার সত্যি নিয়ে আপনিই থাকেন, এখন তাড়াতাড়ি চলেন। আর হ্যাঁ, মা বাবার সাথে দেখা না করে গেলে দেখেন কি করি। সাদাব বলল, সে দেখা করব, আমার ফিউচার শ্বশুর বাড়ি বলে কথা। তবে তুমি এমন ঢং লাগিয়েছো কেন? কিসের ঢং, হ্যাঁ? মিশমি সরু চোখে তাকালো। সাদাব লুকিং মিররে কাদো কাদো মুখ বানিয়ে তাকিয়ে বলল, আপনি আপনি করছো কেন সোনা? রাগ এখনো পড়লো না? মিশমি দাঁতে দাঁত পিষে তাকালো। পড়েছে, গাছের থেকে আকাশের থেকে পড়েছে, হয়েছে। এখন আর একটা কথাও বললে আমি তোমাকে ছুঁড়ে মারবো বাইক থেকে, আই শিওর। সাদাব ভোঁতা মুখে সামনে তাকালো, বিড়বিড় করে বলল, বড্ড রুড হয়ে যাচ্ছ দিনকে দিন।
মিশমির বাড়ির সামনে বাইকটা থামালে মিশমি দ্রুত নামলো বাইক থেকে, হেলমেটটা খুলে হাতে ধরিয়ে সামনে হেঁটে গেল। সাদাব গলা উঁচিয়ে ডাকলো, এই মিশু। মিশমি দাঁড়িয়ে পড়লো। মিশু পিছনে ঘুরে তাকালে কপাল কুঁচকে। সাদা বাইকটা পাশে ঠিক করে পার্ক করে হেলমেটটা রাখলো সেখানে, বলল, একটুও ভেতরে যেতে বলবে না? কেমন গো তুমি? ইনভিটেশন কার্ড নিয়ে আসি স্যার, মালা ফুল সব নিয়ে আসি। এক কাজ করি, ফুল ছিটিয়ে ছিটিয়ে আপনাকে ঘরে বরণ করে ঢুকাই। হ্যাঁ, ভালো হবে না? তোমার প্রেমিক হই আমি, আধুনিক ভাষ্য মতে বয়ফ্রেন্ড হই। একটু রেসপেক্ট দিলে কি জাত যাবে তোমার? না, একদমই না। আসো, কাছে আসেন, রেসপেক্ট দেই ধরে বেঁধে। সাদাব অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে তাকালো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি সব বলো তুমি? আল্লাহ, পাপ লাগবে। আপনি বললে কিছু না, আমি বলে খুব গায়ে মাখছেন যে। পোল্টিবাজ বেটা লোক কোথাকার। সাদাব হেসে ফেলল। আচ্ছা, সামনে এসো। মিশমি ভুরু উঁচিয়ে তাকালো। কেন? আসো না। বড্ড মিষ্টি সুর, বড্ড নির্ভেজাল আবদার। মিশমির সুবিধার ঠেকলো না। নিশ্চয় ঘাবলা আছে। সে গুটিসুটি করে এগিয়ে এলো সামনে, দূরত্ব রেখে দাঁড়ালো আচমকা। সাদাব তার হাতটা টেনে বসালো শক্তপোক্ত। ছোট্ট তনু শরীরে আছড়ে পড়তেই লতানো কোমর পেঁচানো পেঁচিয়ে ধরলো সাপের মতো। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো ফটাফট। টপাটপ দুই গালে দু চারটে চুমু খেয়ে নিল। ভদ্র ছেলের মতো সরে এসে দাঁড়ালো হাসি মুখে। মিশমি হকচকিয়ে গিয়ে থোয়া হয়ে গেল, চোখ মুখ লাল টুকটুকে। দেখে মনে হচ্ছে চরম রাগে এক্ষুনি ফেটে পড়বে। সে ক্ষেপে চেঁচিয়ে কিছু একটা বলবে, এক্ষুনি ভেতরে আয়। তার থেকে মায়ের ডাক এলো ভেতর থেকে, মিশু, এসেছিস মা? উনি বেরিয়ে আসছেন বাইরে। তারা নিচতলার ফ্ল্যাটে থাকে। মায়ের আসাতে মিনিটও লাগবে না। চোখটা বন্ধ করে খোলার আগেই হাজির হয়ে যাবে ফুরুত করেই। মিশমি আটকে উঠল, ঝট করেই সরে গেল সাদাবের কাছ থেকে, যেন বড়সড় কোনো অপরাধে ধরা পড়েছে। গালে লালচে রং লেপ্টে দিয়ে গিয়েছে। ঠোঁট কামড়ে চোখ রাঙানো সাদাপকে নিচু গলায় গর্জে উঠল, আর একবার এমন করলে আমি। সাদাপ ঠোঁট চেপে হাসি থামানোর চেষ্টা করলো, ব্যর্থ। বলল, হুম, বলো বলো। মিশমি বলল না কিছুই, আর দাঁড়ালোও না। ব্যাগ কাঁধে ঝুলিয়ে তড়িঘড়ি করেই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে গেল। সাদাব বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে এলোমেলো ভাবে দুষ্টু হাসলো। ভেতরে গিয়েই মিশমি শ্বাস ফেলে বসলো ড্রয়িং রুমে। মা তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি রে সোনা, এত দেরি হলো কেন রে? কাজ কি বেশি ছিল? মিশমি মুখে কিছু বলল না। ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে জল খেতে গেল রান্নাঘরে। মা অবাক হয়ে তাকিয়ে থাকলেন মেয়ের ভুঁড়ির দিকে। অদ্ভুত মেয়ে তো। শুভ্র নিজের বাড়ির সামনে গাড়ি থামালো, স্টিয়ারিং এ হাত রেখে তপ্ত শ্বাস ফেলল। আজ কি যে হলো? এতটা কিছু আনএক্সপেক্টেড ছিল। তার অরুকে ওখানে নিয়ে যাওয়া উচিত হয়নি, না যাওয়াটাই সবচেয়ে বেশি উচিত ছিল। অরুর দোষ যে সে দেখছে না এখানে আপাতত। সে নিজেই বলেছিল তাকে যাওয়ার জন্য। শুভ্র নিজে সামলাবে সবটা। অরুকে প্রপার সেফটি দেওয়া তার দায়িত্ব, কর্তব্য। এতদিন সবকিছু সেটা ভেবেই করেছে। তবে আজ কেন যেন ভিন্ন কিছু হলো। নিজের আচরণের পরিবর্তন লক্ষ্য করলো আজ সে। তামিমকে দেখে অদ্ভুতভাবে আজ কেন যেন সহ্য হয়নি, রাগ হচ্ছিল খুব খুব। কেন সে জানে না। রাগের মাত্রা এতটাই অসহনীয় পর্যায়ে চলে গিয়েছিল যে তাকে আঘাত করতেও সে দুবার ভাবেনি, তাও এক নয় একাধিকবার। শুভ্র নিজের কাজে হতবাক। তার মেজাজ এখনো যে খুব ভালো তাও নয়। অরু তখন বাধা দেওয়ার আরো তেতে আছে। আপাতত ভালো লাগছে না কিছুই। অরু আর চোখে তাকালো তার দিকে, অমনি চেয়েই পর্যবেক্ষণ করলো নীরবে। শুভ্রর নামের সঙ্গে গায়ের রঙের মিল রয়েছে।
গম রঙা গায়ে কালো রঙের শার্টটা ইন করে পরা ফর্মাল প্যান্টের সঙ্গে কালো শার্টের স্লিভ ফোল্ড করা, ফোলা পেশি, হাতের ভেন্স গুলো খুবই স্পষ্ট। অরুর চোখ কপালে উঠল, শ্বাস কেমন যেন আটকে এলো। সে চোখ সরিয়ে নিল তড়িতে, গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শুভ্র চোখ তুলে তাকায়, বিরক্ত মুখে নামলো গাড়ি থেকে, বড় বড় পা ফেলে লিফটের সামনে গেল, বাটন প্রেস করে দাঁড়িয়ে রইল। লিফট ওপেন হতেই অরুর দিকে তাকালে সে সুরসুর করে ভেতরে চলে গেল। শুভ্র ঢুকতেই বাটন প্রেস করলো, লিফট ওপেন হলো। লিফট ওপেন হলো নির্দিষ্ট ফ্লোরে। শুভ্র বেরিয়ে এলো, অরু তার পিছু পিছু এলো। অ্যাপার্টমেন্টের সামনে এসে দরজা লক খুলতেই অরু হুড়মুড়িয়ে ঢুকতে নিল, কপা ঢুকিয়েছিল, তখনই বাহুতে টান পড়লো। সে পিছে তাকাতেই একজোড়া উষ্ণ ঠোঁট হামলে পড়ল তার নরম তুলতুলে ঠোঁটে। অরু চমকে গেল, থরথর করে কেঁপে উঠল। তখন শুভ্রের এক হাত তখন তার কোমর ছুঁয়েছে, অপর হাত ঘাড়ের পেছনে চেপে ধরেছে। ওষ্ঠের সংঘর্ষ নিবিড় হলো। অরু চোখ খিঁচে নিল, খামচে ধরল শুভ্রর পেটের কাছের শার্টের অংশ। শুভ্র আলগোছে বাঁ পায়ে ঠেলে দরজা আটকে দিল। আচমকা অপ্রত্যাশিত সংযোগ ঘটলে লোক যেমন প্রচণ্ড বিস্ময়ে হতবাক হয়ে যায়, তেমনি ভাবে অরুর বর্তমান অবস্থাটাও তেমনই হয়েছে। সে হতভম্ব ভাব কাটালো বহু কষ্টে। চোখ মুখ খিচিয়ে শুভ্রের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চাইল তাকে। শুভ্র ছাড়ে তাকে, তবে সরে না, আর গা ঘেঁষে দাঁড়ায় আরো। অরু ঠোঁট চেপে ধরল দুই হাতে, হতভম্ব চোখে তাকালো শুভ্রের দিকে। শুভ্র হাত তখন তার গালে। অরুর তাকানোতে সে ভুরু নাচালো। অরু মুখে হাত রেখে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, কি হলো এটা? কি হলো? অরু হতবাক স্বর, আপনি কি করলেন এটা? শুভ্র বড় নির্লজ্জের মতো প্রতিউত্তর করলো, চুমু খেয়েছি। বউকে চুমু খাওয়া হালাল, চাইলে তুমিও খেতে পারো। আই ওয়ান্ট আই ডোন্ট মাইন্ড। নিজে বলে নিজেই যেন চমকায়, তবে অরুর সামনে প্রতিক্রিয়াহীন রয়। অরু অরু যেন হতভম্ব হয়ে গেল। এসব কি কথা? শুভ্র এতটা বেশি নির্লজ্জ কবে হলো? কেমন করে হলো? অরু সরতে গেল, দেখল সে শুভ্রের বাহুতে আটকা পড়ে গেছে। অরু কেন যেন আর সরল না, তাকালো শুভ্রের দিকে বিস্ময়ের ঝলকানি চোখ জুড়ে, হতভম্ব স্বরে বলল, আপনি এমন কেন করছেন? কেমন করলাম? এখন মাটি ফাঁক হয়ে গেলে বোধহয় ভালো হতো। অরু আর সাহস হচ্ছে না। কেমন করে কথা বলছে, সে জানে না সে কি করছে। তারপরেও অরুকে এমন করে কেন জিজ্ঞেস করছে? কি হচ্ছে এগুলো? অরু তার বুকে ধাক্কা দিল হালকা করে, মৃদু স্বরে বলল, আপনার বোধহয় জ্বর আসছে। শুভ্র হকচকিয়ে তাকালো। জ্বর? জ্বর কেন আসবে? আজব, এমন পাগলের মতো আচরণ করেও জিজ্ঞেস করছেন জ্বর কেন আসবে? জ্বর না আসলে লোকে এমন অদ্ভুত আচরণ করে না। আপনার নির্ঘাত জ্বর হয়েছে। গতকাল তুষারপাত পড়ল, আপনি তার মধ্যে বাহিরে দাঁড়িয়েছিলেন। এইসব শীতেই এই মনে হয় জ্বর আসছে। শুভ্র হাঁ করে চেয়ে রইল, হতবাক গলায় শুধালো, এইসব পাগলের মতো আচরণ? জ্বর হলে কি লোকে? অরু তার ভাষায় কুলালো না, কপাল চাপড়ে বিড়বিড় করলো, স্টুপিড মেয়ে। অরু চটে গেল, আপনি এমন বললেন কেন? যা সত্যি তাই বলেছি। অরুর নাকের ডগা রাগে লাল হয়ে এলো, পাটা ফুলিয়ে সে তাকালো শুভ্রের দিকে। শুভ্র আচমকা হেসে ফেলল। অরুর ছোট্ট নাকটায় ছোট্ট চুমু খেলো আচমকা, তারপর চলে গেল নিজের ঘরে, পিছে রেখে গেল হতবম্বের অরুকে। অরুর ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে। ফোনে অ্যালার্ম বেজে চলেছে বোধহয়, গতকাল সেট করে রেখেছিল। অরু অসহ্য বিরক্তি অনুভব করলো। চোখ বুজেই বিছানা হাতড়ে ফোনটা খোঁজার উদ্দেশ্যে সন্ধান চালালো।
কিছুক্ষণ খোঁজার পর পেয়েও গেল। চোখের সামনে ফোনটা তুলে পিটপিট করে তাকালো। কোনো মতে চেপে টেপে অ্যালার্মটা বন্ধ করলো। হাত দুই পাশে ছড়িয়ে রাখলো। তাকালো চোখ মেলে। মস্তিষ্ক থিতিয়ে আছে বর্তমানে। সবকিছু বুঝতে সময় নিচ্ছে। তার চোখ সিলিং এর দিকে বুঝতে চাইছে সবকিছু। যখন মস্তিষ্ক সচল হলো ধীরে ধীরে গত রাতের কথা মনে পড়লো। সবটা মনে আছে তার, সবটা, প্রত্যেকটা ইনসিডেন্ট মনে করতে করতে অরুর চোখে আকারে বড় হচ্ছে। এবার এলো তখনের দৃশ্য। শুভ্র তার হাতটা টেনে ধরলো। এরপর অরুর চোখ খিচিয়ে নিল। শিট শিট, কি হলো এগুলো? কি করে হলো? শুভ্র কেমন করে করলো? সে অরুকে পছন্দ করে? কি করে সম্ভব? আদতে পসিবল? শুভ্র তো দুই চোখেও ওকে দেখতে পারে না, তবে সে এটাকে একটা গ্রিন সিগন্যাল হিসেবে ধরে নেবে। অরু কম্পিউটার টেনে লাজুক হাসে। দরজায় শব্দ হলো ঠক ঠক। কেউ টোকা দিচ্ছে। অরু কান খাড়া করলো। ভুরু উঁচিয়ে তাকালো দরজার দিকে। শুভ্রের গলা এলোমেলো তখনও। বাইরে এসো তাড়াতাড়ি, খাবার রেখেছি টেবিলে। ওরও গা কেমন যেন শিরশির করে উঠল। সে কি ডাকের জবাব দিবে, কি বলবে? তার এত লজ্জা লাগছে। ওরু, ডাকছি আমি, বের হও। ওরু নিজের দিকে চাইলো, উঠে বসে কমফোর্টারটা সরালো। বিছানা ছেড়ে নেমে পায়ে চপ্পল গলিয়ে উঠে দাঁড়ালো। দরজার সামনে গিয়ে বুকে হাত দিয়ে দুবার বড় বড় করে শ্বাস টেনে দরজাটা খুললো। শুভ্রকে দেখে কেমন যেন অস্বস্তিরা আরো বেশি জেঁকে বসলো। সে একবার তার দিকেই চেয়ে কঠিন সময় নিল। অরুর লাজুক মুখবীরের সম্মুখে শুভ্র চাইল। নির্বিকার স্যুট বুট পরিহিত শুভ্রকে অরুকে দেখেই মনে হলো, রেডি হয়ে তাড়াতাড়ি এসো, অফিসে যেতে হবে, লেট না হয় যেন। অরু কিছু বলার সুযোগ পেল না। শুভ্র চলে গেল তার আগে। জুতোতে গটগট শব্দ হলো। অরু ভুরু কুঁচকে নিল তৎক্ষণাৎই। শুভ্র এত নির্লিপ্ত করে সব কি করে ভুলে গিয়েছে? গতকাল রাতে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ভুলে গেল কি? অরু কোঁচকানো ভুরু নিয়েই বাথরুমে ঢুকলো। বের হলো মিনিট 10-এর মাথায়। তাড়াহুড়ো করে কোনো মতে তৈরি হয়ে বের হয়ে ডাইনিং টেবিলে গেল। শুভ্র বসে আছে, ফোন টিপছে, মাঝে মধ্যে ঘড়িতে চোখ বুলিয়ে নিচ্ছে। ঘড়ি যখন চোখ তখনই তার সামনে অরু এসে শটান হয়ে দাঁড়ায়। শুভ্র চোখ তোলে। অরুকে দেখে ভুরু উঁচিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে। অরু হাসি মুখে দাঁড়িয়ে আছে। মনটা বেশ ফুরফুরে আজ, কেন জানা নেই, তবে সময় কেমন যেন ভালো লাগছে। অরুকে চোখের ইশারায় চেয়ারে বসতে বলে শুভ্র। অরু চেয়ারের দিকে একবার তাকিয়ে শুভ্রের দিকে তাকালো। গুটিসুটি পা ফেলে চেয়ারে গিয়ে বসলো। শুভ্র পাশ থেকে একটা সাদা রঙের কাচের প্লেট নিল। প্লেটে 2-3টে ব্রেড আর পাশ থেকে ভেজে রাখা ডিম তুলে দিল। প্লেটখানা নিভৃতে এগিয়ে দিল অরুর দিকে। অরু চুপচাপ নিল প্লেটটা, নিজের সামনে রাখলো। এমন শুভ্র প্রতিদিনই করে। এটা অবাক হওয়ার মতো কিছুই না। তবে অরু তখন অবাক হলো যখন দেখলো শুভ্র আরেকটা প্লেট নিচ্ছে। সেখানেও খাবার বাড়ল সমান। তারপর নিজের সামনে রাখতেই অরু কপাল কুঁচকায়। খায়নি সে, এতক্ষণ বসেছিল, তার জন্য এতটা ভালো আচরণ কেন করছে সে? অরুর হজম হচ্ছে না ঠিক। সে কোনো মতে ব্রেড কামড়ে বসাতেই শুভ্র মুখ খুলল। কালকে আসলে। অরুর হাত থেমে গেল। সে ব্রেড নামিয়ে প্লেটে রাখলো। আবারও অস্বস্তিরা এসে জড়ো হলো। তার কাঁধে চেপে বসলো। শুভ্র নরম গলায় বলল, গতকালকের জন্য আমি সরি। অরু চমকালো, হতবুদ্ধি হয়ে তাকালো। হ্যাঁ, আমি অমন করতে চাইনি তোমার সাথে। অরু, প্লিজ। তুমি ভুল ভেবো না প্লিজ। অরুর বুকটা কাঁপলো। কেমন করে যেন বলল, মানে?
শুভ্র এবার চরম বাজে একটা কথা বলল, সব ভুলে যাও ওরও, আই এম সরি ফর মাই বিহেভিয়ার। সব ভুলে যাও ওরও, আই এম সরি ফর মাই বিহেভিয়ার। অরু থমকে গেল, পলকহীন চেয়ে রইল শুভ্রর দিকে। এত সহজে বলে দিল? কি করে? বাঁধল না? সে কি অরুকে একটুও ভালোবাসে না? একটুও না। নিজেকে অহেতুক বিশ্রী প্রশ্নে জর্জরিত করল অরু। যখন বুঝল বেকার তা, তাচ্ছিল্য করে হাসল। এত বেশি আশা রাখা তার ভুল ছিল। মাসুল দিতে হবে। এটা অস্বাভাবিক নয়। শুভ্র তাকিয়ে আছে তার দিকে। কিছু বলতে না দেখে সে শঙ্কিত হলো। মেয়েটার বয়স যা, আবেগের বশে অনেক কিছু ভাবতে পারে, করতে পারে। অরুকে সে ম্যাচিওর ভাবে না। তার সকল কাজকর্মই ইম্যাচিওর ঠেকে তার কাছে। শুভ্র ধীর গলায় ডাকে, অরু। অরুর বুকটা কাঁপছে সমানে। মনে হচ্ছে শরীরটা নিস্তেজ হয়ে পড়েছে। অরু চোখ তুলে তাকায়। অভিমানী চোখ জোড়া শুভ্র পড়তে পারল না। জানা নেই তার। সে আবার বলল, আই এম সরি। অরু কান্না গিলে মাথা দোলালো। মৃদু শব্দে বলল, হুম। কণ্ঠনালী রোধ হয়ে এলো। গলাটা মনে হচ্ছে কেউ চেপে ধরেছে। সে আর কিচ্ছু বলতে পারল না। কিচ্ছু না। অরু নিজেকে প্রতিক্রিয়াহীন দেখাতে চাইল। এমন লোকজনের সামনে নিজের অনুভূতির প্রকাশের মানেই হয় না। এরা জঘন্য হয়, প্রচণ্ড জঘন্য। অরুর মনে একরাশ ঘৃণা জন্মালো নিজের অনুভূতির এমন করুণ দশার জন্য। সে শুভ্রকে কখনো ক্ষমা করবে না, কখনো না। অরু উঠে দাঁড়ালো, হাতের ব্রেডের প্লেটটা রেখে ব্যাগটা কাঁধে নিল। খাওয়ার ইচ্ছে নেই আর, রুচি হচ্ছে না। যেই লোকটা তার অনুভূতির মূল্যায়ন করে না, তাকে মূল্যায়ন করে না, তার এত আদর যত্ন ওর কাছে বিষ সম। লোক দেখানো লাগলো আরুর কাছে। সে তার দিকে তাকিয়ে হালকা গলায় বলল, অফিসে লেট হচ্ছে, আমি বের হচ্ছি। শুভ্র অদ্ভুত চোখে তাকালো। বলতে নিল, আমি আমি যেতে পারি একা, বাচ্চা নই। কাট কাট গলায় বলল ওরও। শুভ্র থেমে গেল, থমকে গেল। মেয়েটার আচরণে এতক্ষণে সবটাই স্পষ্ট। ওরও কোনোভাবে তার আচরণকে পজিটিভলি নিয়েছিল। শিট। শুভ্রর মন চাইল কপাল ঠুকে মরে যেতে। এত বড় ভুল সে কি করে করলো? অরু ততক্ষণে বেরিয়ে গিয়েছে। শুভ্র চেয়ে রইল সেই দিকে। অরু তার দৃষ্টি সীমানা অতিক্রম করতেই সে পকেট থেকে সেল ফোনটা বের করলো। কারণ নাম্বার ডায়াল করে কানে ঠেকালো। ওপাশে রিসিভ হতেই গম্ভীর গলায় বলে উঠল, অরু বেরিয়েছে, রেগে আছে আপাতত। খেয়াল রাখবে ওর দিকে, ভুলভাল কিছু যেন না করে বসে। ওপাশ থেকে ইতিবাচক সাড়া পেতেই শুভ্র খট করেই কলটা কাটল। পকেট হাত গুজে দাঁড়িয়ে রইল, কপাল কুঁচকে। অফিসে পৌঁছে অরু ক্যাব থেকে নামলো। ভাড়া চুকিয়ে অফিসে ঢুকলো। সে ভেতরে গিয়ে নিজের জন্য নির্ধারিত ডেস্কে বসেই একজন এলো তার কাছে। নিত্যদিনের ন্যায় স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, আর ইউ মিসিং অরুণিকা? অরু ভুরু কুঁচকে তাকালো, মাথা দুলিয়ে প্রতি উত্তরে করলো, ইয়েস, বাট হোয়াই? লাল রঙা চুলের অত্যাধিক ফর্সা বিদেশি মেয়েটা বড্ড নম্র গলায় এবার বলল, শুভ্র স্যার ইজ কলিং ইউ ম্যাম, ইটস আর্জেন্ট। ওরও কপাল কুঁচকায়। ডেস্কে ব্যাগ রেখে বলো, ওকে, ইউ মে গো, আই উইল সি ইট। মেয়েটার স্বভাব সুলভ হাসল। সে চলে গেলে অরু তপ্ত শ্বাস ফেলল। আশেপাশে তাকিয়ে মিশমিকে খুঁজল নীরবে। না পেয়ে আরো হতাশ হলো। পা চালিয়ে গেল শুভ্রের কেবিনের সামনে। নক করলে অনুমতি পেল ভেতরে যাওয়ার। সে ভেতরে ঢুকলে দেখলো সেখানে আরেকটা লোক রয়েছে। শুভ্রকে দেখে চোখ ফিরিয়ে নিল ওরও। ফ্লোরে চোখ জোড়া আটকে রাখলো গ্লু দিয়ে। নম্র গলায় বলল, আমায় ডেকেছিলেন স্যার? ওখানে বসা লোকটার নাম অভিক। অভিক একবার তাকালো শুভ্রের দিকে। নির্লিপ্ত মুখের শুভ্রকে কিছু বলতে না দেখে সে তপ্ত শ্বাস ফেলল। চোখ সরিয়ে তাকালো অরুর দিকে। আসলে আপনাকে কিছু কাজের জন্য ডাকা হয়েছে, মিস অরুণিকা।
অরুর কপাল কুঁচকে এলো চিন্তার ভারে। লোকটা বাঙালি, চেহারার খোঁজে বাঙালিয়ানা নেই। অরু অতশত ভাবল না, মাথা দোলালো। জি বলুন। শুভ্র তাকায় তার দিকে। অভিক কিছু ফাইল এগিয়ে দিলে সেগুলো শুভ্র অরুকে এগিয়ে দেয়। হাত ঘড়িতে চোখ বুলিয়ে বলে, এগুলো গতদিন বানিয়েছিলেন? অনেক ভুল আছে, কারেকশন করে 2 ঘন্টার মধ্যে সাবমিট করবেন। অরু ফাইলে চোখ রেখেই তা নিল। যন্ত্রের মতো বলল, ওকে স্যার। শুভ্র গম্ভীর গলায় বলে, এগুলো কমপ্লিট করে আমার কেবিনে মিট করবেন। কাজে কোনো ত্রুটি চাই না আমি। মাইন্ড ইট, বি কেয়ারফুল। অরু মাথা দোলালো নিঃশব্দে। তাকায়ও না শুভ্রের দিকে। শুভ্র এই যাত্রায় এসে কপাল কুঁচকায়। অদ্ভুত চোখে চেয়ে থাকলে অভিক অরুর দিকে চায়। বলে, আপনি যেতে পারেন, কাজ শেষ করে দেখা করবেন। অরু বেরিয়ে এলো। শুভ্র এবার তাকালো অভিকের দিকে। তার গোছানো কপাল দেখে অভিক ভড়কালো। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কি কি ওকে যেতে বললি কেন? অগ্নিঝরা গর্জনে অভিক হকচকালো। তো ওকে কাজ করতে যেতে বলবো না? কে বলেছিল ওকে বলতে? দাঁড়িয়ে ছিল সামনে, তোর এত কি হচ্ছিল? অভিক হতবুদ্ধির মতো চেয়ে রইল, বলল, আজব, ও এখানে কাজ করতে এসেছে, না দাঁড়িয়ে থাকতে তোর সামনে। তুই নিজেও চুপ করে দাঁড়িয়ে আছিস, কিচ্ছু বলছিসও না। তাহলে ওই বেচারিকে এখানে দাঁড় করিয়ে রাখার মানেটা কি? শুভ্রর চোখ কপালে ছুঁয়ে যায়। বেচারি, ওকে বেচারি লাগে তোর? বেচারি নয়তো কি? তোর মতো স্বামী কপালে জুটেছে, ও বেচারি নয়তো কি? শুভ্র হেসে উঠল। উপহাস করে বলল, তোর বিয়ে হয়েছে? না। বউ আছে? কোনোটাই নেই। আবার কোন মুখে কথা বলতে আসিস? ও কি তা আমি জানি ভাই। বন্ধুর মুখে এমন কথা শুনে অভিকের ভীষণ খাওয়ার উপক্রম। বেচারা কেসে উঠল। ভোঁতা মুখে চোখ রাঙিয়ে বলল, তোর সমস্যা কি? বিয়ে করিনি তো কি হয়েছে, হ্যাঁ? এই জন্য এইসব বলে অপমান করবি বেয়াদব? শুভ্র অতিষ্ঠ মাথা নাড়ালো। হাড়ে বজ্জাত একটা লোক। বাড়িতে ওরও আর বাইরে বন্ধু বান্ধবগুলো। সে পড়েছে ফাসাদে। মিশমির ঘুম ভেঙেছে সাদাফের ফোন কলে। সে ঘড়ি দেখে হতভম্ব। তন্দ্রা আকাশে পালালো চকিতে। এতটা দেরি হলো কি করে? এখন অফিসে কিভাবে শিট? মিশমি কপাল চাপড়ালো, বিড়বিড় করে বলতে লাগলো, আমাকে জব থেকে বের করে দেবে। শুভ্র ছাড় যেই লোক, হাল্লা! মিশমির এত আহাকারের মাঝে দেবদূত হয়ে ধরা দিতে সাদাফের ফোন কল এলো আবারও। ঝংকার তুলে কেঁপে উঠল কালো আস্তরণে ঢাকা মোবাইলের ফোনখানা। সেবার বাজতে বাজতেই কেটে গিয়েছিল। মিশমি ধরার সুযোগ পায়নি, এবার পেল। লুফে নিল তা। ফোনটা তুলে কানে ঠেকিয়েই আর্তনাদ করে বসল, সাদাব। সাদাব ভুরু কুঁচকায়। চিন্তিত স্বরে প্রশ্ন জুড়ে দিল শখানেক, কি হয়েছে সোনা? আজ এলে না কেন? সব ঠিক আছে? তুমি ঠিক আছো? হোয়াটস রং মিশু? কথা বলো। এত এত প্রশ্নে জর্জরিত হয়ে মিশমি তপ্ত শ্বাস ফেলল। লোকটার চিন্তিত কণ্ঠস্বর বক্ষে বয়ে দিল ভালো লাগার স্রোত। তবুও মেয়েটা নিঃস্বরে এক নিজস্ব স্বরে একরাশ কৃত্রিম বিরক্তি ঢেলে বলল, উফ সাদাব, থামো না। আমাকে বলতে দিলে তারপরেই তো আমি বলবো, তাই না? সাদাব থামল। বড় করে শ্বাস ফেলে চেয়ারে ঠেকালো প্রশস্ত পিঠ। ও রেলিংয়ে চেয়ারের হাতলে কনুই রেখে পায়ের ওপরে পা তুলে বড় আয়েসে হাত ঘড়িতে এক পলক চেয়েই চোখ সরালো। শান্ত শীতল গলায় পরাস্ত সৈনিকের ন্যায় আত্মসমর্পণ করে বলল, আচ্ছা বলো। মিশমি প্রশ্রয় পেল। কাঁদো কাঁদো গলায় বলল, আমি আজকে অফিসে যেতে পারিনি। হুম, দেরিতে ঘুম ভেঙেছিল। আমি অ্যালার্ম দিয়েছিলাম তো, তারপরেও বাজেনি ওটা। হুম, তোমার কলে কেবলই ঘুম ভাঙলো আমার। আচ্ছা, তো কি হয়েছে এত রাতে? কি হয়েছে মানে? শুভ্র স্যার আমাকে চাকরি থেকে বের করে দেবে সাদাব, ট্রাস্ট মি। তখন আমি কি করব?
কি রোবোটিক্স জবাব! মিশমি ক্ষেপে গেল। মুখ গহ্বর তেতো হয়ে এলো রাগ মিশ্রিত কথায়। সমস্যা কি তোমার? আচ্ছা, এগুলো কি লাগিয়েছ, হ্যাঁ? আজব লোক। আমি তোমাকে কি বলছি আর তুমি কি বলছো? সাদাব কপালে আঙ্গুল ঘষল, হেসে ফেলল মৃদু শব্দে। হাসির আওয়াজ কর্ণধর হতেই মিশমি কপাল গোছালো। অদ্ভুত তো, হাসছো কেন তুমি? আমি কি জোকস বলেছি কোনো? সাদাব ঠোঁট চেপে হাসি গেল, তারপর বলল, মোটেও না। তবে একটু ব্যাপারে টেনশন নেয়া করছো। মিশমির চোখ কপালে ওঠালো। এতটুকু? এটাকে এতটুকু মনে হচ্ছে তোমার? সাদাব কেমন যেন স্বরে ডাকে, মিশু জান আমার, রিল্যাক্স। ভাইয়া এতটাও কঠোর নন, শান্ত হও। আর তাই না, তুমি জেনে শুনে বলবে স্যার কঠোর না, সিরিয়াসলি? ইয়েস, কজ আই নো হিম। আমি ভাইয়াকে বলবো, তুমি ভেবো না। আজকে যখন দেরি হয়েছে তাহলে আজ রেস্ট করো, আসতে হবে না। সন্ধ্যায় রেডি থেকো, আমি পিক করতে আসবো তোমায়। মিশমির উৎফুল্লতা আকাশ ছিল, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। প্রমিস করো। পিঙ্কি প্রমিস? মেয়েটার বাচ্চা মতে সাদাব হেসে ফেলল নৈশব্দে, আদুরে গলায় বলল, আচ্ছা, পিঙ্কি প্রমিস। অরু আমাদের অফিসে একটা নতুন ছেলে জয়েন করেছে, এত সুন্দর দেখতে। এরিনার কথায় অরু হাসে, কম্পিউটারে চোখ রেখে টাইপ করতে করতে বলল, তাই নাকি? এরিনা নতুন উদ্যমে উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ, প্রচণ্ড সুন্দর, হ্যান্ডসাম, গুড লুকিং, বডি ম্যানস। অরু ফিক করে হেসে ফেলল, কন্ট্রোল প্লিজ। তুমি এখন এতটা লাফালেও এই হ্যান্ডসাম গুড লুকিং ছেলেটা তোমার হবে না। এরিনা ভোঁতা মুখে চাইল, ঠোঁট উল্টে বলল, এমা কেন? অরু পিঠ ঠেকিয়ে বসলো রেলিংয়ের চেয়ারে, পা মেঝেতে ঠেকিয়ে ঘুরে বসলো এরিনার দিকে, বলল, দেখো, ছেলেটা সিঙ্গেল কিনা ওটা জানারও তো দরকার, তাই না? হোয়াট ইফ তার গার্লফ্রেন্ড আছে, তখন কি করবে? উজ্জ্বলা মুখখানা আধারে ঢাকলো এরিনার, বিষাদ বদনে চেয়ে বলল, তাও ঠিক। আমি একটু কথা বলেছিলাম অবশ্য, মনে আছে। কথাটুকু সম্পূর্ণ করার আগেই থামল থামতে হলো তাকে। পরপর চোখ বড় বড় করে চাইল অরুর পেছনে। অরু ভুরু কুঁচকে ফেলল, একরাশ কৌতূহল এসে ভিড় জমল তার চোখের কিনারায়। সে পলক ঝাপটে তাকালো পিছে। তখনই নজরে এলো একটি সুশ্রী মুখ সুদর্শন যুবকের মুখ। তাদের দিকেই চেয়ে অরু এক পল চাইল বান্ধবীর দিকে। হাবাতের মতো এরিনাকে চেয়ে থাকতে দেখে মনে মনে কপাল চাপকালো। তার মনে এই ছেলে, তার মানে এটাই সেই ছেলে। এরিনা এমনভাবে তাকিয়ে আছে কেন? লোকে পাগল বলবে তো তাকে। ছেলেটা না আবার ছ্যাঁচড়া ভেবে বসে। ওরও আড়ালে চিমটি কাটে তার হাত। এরিনা ব্যথা পেল, হকচকিয়ে অরুর দিকে তাকালে। অরু অরু চোখ রাঙিয়ে স্বাভাবিক হয়ে বলল, এরিনা চুল কানে গুজে দুই হাতে নিজেকে স্বাভাবিক করার প্রয়াস, বড় করে শ্বাস ফেলল। প্রায় পাশ থেকে পানির বোতলটা নিয়ে ঢক ঢক করে পানি খেতে লাগলো। তখনই কানে বাজলো পুরুষালী কণ্ঠস্বর, হ্যালো। আর চোখে চাইলেই অনাকাঙ্ক্ষিত মুখ দেখে এই পর্যায়ে ভীষণ খেয়ে বসলো মেয়েটা। পানি ছিটকে পড়ল, কাশতে কাশতে নাজেহাল অবস্থা তার। লোকটা বিস্ময় নিয়ে চেয়ে আছে তা এরিনা বুঝেছে, তবুও নিজের হাতে কিছু নেই। কাশতে কাশতে জীবাণুদের সঙ্গে মান সম্মানও বেরিয়ে গেল বলে মনে হচ্ছে। প্রথমবারেই এমন অবস্থা। সেই লোককে পছন্দ করে ঘর বাঁধার স্বপ্ন স্বপ্নই যে রয়ে যাবে তা ওরও বেশ বুঝতে পেরেছে। এরিনার দিকে চেয়ে আফসোসের সুরে আফসোস করল খুব। মাথা আলতো হাতের স্পর্শ পেয়ে এরিনা কাশতে কাশতেই চোখ তুলল। কর্ণধার হলো চিন্তিত কণ্ঠস্বর, হোয়াট ইজ রং এরিনা? আর ইউ ওকে ডিয়ার?
ওর চোখ বড় বড় করে তাকালো এরিনার দিকে। এরিনা হতভম্ব হয়ে গেল। ডিয়ার? কে কার ডিয়ার? কিসের ডিয়ার? অদ্ভুত তো। ওর দিকে চোখ পড়তেই তা মার্বেল আকার ধারণ করলো। ঠোঁট চেপে চোখ রাঙাতেই ওর তৎপর হলো মিটমিটিয়ে হাসি চাপতে, নিজের মধ্যকার হাসি লোকাতে পন্থা বের করে উঠে দাঁড়ালো আসন ছেড়ে। আগন্তুক বিদেশি লোকটা আর এরিনার দিকে চেয়ে ইংরেজিতে বলল, আমি কফি খাবো, ক্যান্টিনে যাচ্ছি, তোমরা কিছু নিবে? আনবো আসার সময়? আড়ালে আড়ালে লোকটা চোখ চাপলো এরিনার উদ্দেশ্যে। এরিনা কৌশলে মুখ কৌশল বুঝে চাপা হাসে, হাসি সরিয়ে তাকায়, মৃদু স্বরে বলে, আমার কিচ্ছু লাগবে না। আচ্ছা তাহলে থাকো, আমি যাই। সুযোগ বুঝে কেটে পড়তেই এরিনা তাকালো লোকটার দিকে। লোকটার অরুর যাওয়ার দিকেই হা করে চেয়ে আছে। এরিনা অপ্রস্তুত হলো, এমন করে কেন চেয়ে আছে? এরিনা গলা পরিষ্কার করলো শব্দ তুলে। লোকটা চাইলো এরিনাকে প্রশ্ন করে, আর ইউ ওকে ডিয়ার? এরিনা ইতস্ত বোধ করলো, আড়ষ্ট হয়ে বলল, ইয়েস। লোকটা তপ্তশ্বাস ফেলল। এরিনা ক্ষণেই জিজ্ঞেস করলো, আপনার নাম? নিকোলাস। রিমেম্বার, আমরা একটু আগেই কথা বলেছি। এরিনা লজ্জিত হলো, আপনার নামটা জানা হয়নি আসলে। বুঝেছি, ইটস ওকে। লোকটা এবার তার সামনে বসলো, চেয়ার টেনে মুখোমুখি করলে। এরিনা চমকে উঠল, বুকখানা ধড়ফড়িয়ে উঠল, চোখ কোঠর থেকে বাইরে বেরিয়ে এসেছে যেন। এরিনাকে জিজ্ঞেস করে, হুম, ইজ শি ইয়োর ফ্রেন্ড? আই মিন বেস্ট ফ্রেন্ড অর সামথিং? এরিনা অবাক হয়, কপাল কুঁচকে যায়। ইয়েস, বাট হোয়াই? নিকোলাস প্রত্যুত্তর করে না, উল্টো হাত বাড়িয়ে নিঃসংকোচ মিষ্টি হেসে বলে, লেটস বি ফ্রেন্ড বেবি গার্ল। এরিনা হকচকিয়ে খানিকটা সরে এলো, ভীষণ অপ্রস্তুত বোধ করলো। নিকোলাস ভুরু উঁচিয়ে তাকালো। এরিনা জমে গেল, প্রকম্পিত হাত বাড়িয়ে ছুঁয়ে দিল লোকটার শক্ত খড়খড়ে হস্তযুগল। কেমন যেন বুকটা কেঁপে উঠল, পায়ের তলায় কেমন শিরশির করে উঠল, শরীর জুড়ে অদ্ভুত রকমের শিহরণ বইয়ে দিল। এরিনা এত অদ্ভুত লাগলো তার এমন হৃদয় ছলকানো অনুভূতির যখন অসহনীয় পর্যায়ে পেখম মেলেছে, অমনি নিকোলাস তার পেলো ভাতখানা ছেড়ে দিল। এরিনা গুটিয়ে গেল, লোকটা ভারী অদ্ভুত তো। কদিন কেটেছে, ওরু একাই যাতায়াত করছে, হোম টু অফিস, অফিস টু ভার্সিটি, ভার্সিটি টু হোম, আবারও হোম টু অফিস, এই সার্কেল প্রতিদিন রিপিট করতে করতে ক্লান্ত সে। প্রথম প্রথম ভারী অসুবিধা পোহাতে হয়েছিল বইকে, এখন কিছুটা অভ্যস্ত, শুভ্রকে যথাসম্ভব এড়িয়ে যাচ্ছে যতটুকু তার সাধ্যে। ছেলেটা যে সবের আদতে কতটুকু ধারে কে জানে। অরুকে নিয়ে তার কোনো মাথা ব্যথা আদতে রয়েছে কি? অরু তো মনে হয় না। বাস স্টপেজে বসে বাসের অপেক্ষায় ছিল ওরও। আপাতত এমন অনেকেই পাশে দাঁড়ানো তার। অফিস ছুটির পর এসেছিল বাস ধরতে, তবে অফিস থেকে বেরোতে বেরোতেই সেই দেরিই হলো। ফলস্বরূপ বাস মিস করেছে। নেক্সট বাসের শিডিউল এখনো 1 কি 2 ঘন্টা বাদে। তার জন্য অপেক্ষা করা ব্যতীত কোনো উপায় পেল না মেয়েটা। চুপচাপ বসে রইল বেঞ্চিতে। খানিক বাদেও বাস না এলে এই পর্যায়ে অতিষ্ঠ হয়ে উঠল অরূপ। কাঁধে ঝুলতে থাকা চামড়ার ব্যাগখানা নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে অপর হাতে হাত ঘড়ি দেখল। রাত হয়েছে, ঘন্টার কাঁটা 8-এর ঘরে ছুঁয়েছে। আবার হুট করে বৃষ্টিও নামলো খুব। এবার বিরক্তিতে মুখটা তেতো হয়ে এলো পুরো দমে, মেজাজটা খিচড়ে এলো চরমভাবে। ওভারকোট বড়সড় পকেট হাতড়ে ফোনটা বের করলো, আশেপাশে তেমন লোক নেই। ওরও চোখ সরায়, ফোনের স্ক্রিনে নীল আলোতে ডুবিয়ে ফেলে নিজেকে। সময় পেরোতেই বৃষ্টি থামে। শুভ্র বলে, তার উপরে দেরিও হচ্ছে খুব। ওরও উঠে পড়লো, বৃষ্টির মাথায় রওনা হবে সিদ্ধান্ত নিয়েই ফেললো। এত সময় এখানে বসে থাকার চেয়ে এভাবে যাওয়াটাই ঢের ভালো।
ছাতাটাও বাসায় ফেলে এসেছে। অসহ্য বিরক্তিতে মেজাজটা বিগড়ে গিয়েছে তার। অসহ্য, অসহ্য। মাঝ রাস্তায় অরুকে থামতে হলে রাস্তার এক পাশে ঘাপটি মেরে থাকা জ্বলজ্বলে চোখ দেখে অরু চমকে গেল। ভয় পেল ভূত প্রেত ভেবে। শঙ্কায় সিঁটিয়ে গিয়ে চলে যেতে নিলেও কৌতূহলের নিকট পরাস্ত হতে হলো তাকে। কৌতূহল হয়ে এগিয়ে গিয়ে দেখতে নিল ওটা কি। অরু রাস্তার পাশে হাঁটু মুড়ে বসে পড়ল। বৃষ্টির ছাটে ভিজে চুপচাপে গায়ের জামা কাপড়। অরুকে দেখে জ্বলজ্বল করতে থাকা চোখের অধিকারী ছোট্ট শরীরটা কেমন গুটিয়ে গেল। সরে যেতে গেলে অরু বুঝল এটা একটি বিড়াল। অরু হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বিড়ালটাকে। আদুরে হাতে কোলে তুলে নিল। বিড়ালটা চেঁচিয়ে উঠে থেমে গেল। ভিজে ভীষণ করুণ অবস্থা তার। চেঁচাতে থাকলে অরু আদুরে ভঙ্গিতে হাত মুহূর্তে থেমে গেল বিড়ালছানা। অরু আদুরে ভঙ্গিতে হাত বাড়ায় তার গায়ে। অরুর বুকে মিশে গেল এক প্রকার। অরু হেসে ফেলল। ঠিক করলো বাড়িতে নিয়ে যাবে বিড়ালটিকে। শুভ্র কিছু বললে অরু তাকে দেখে নেবে। অরু আদুরে গলায় ডাকল, কোকো। বৃষ্টি মাথায় বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশের মতো করে যা তা রকমের কাজগুলো সেরে টেরে বেরোতেই ওরও বুঝল তার ঠান্ডা লেগে গিয়েছে ইতিমধ্যে। ক্ষণেই পরপর ৫-৬ বার হাঁচি দিয়ে বসেছে। নাক টেনে পাশ টেবিলে থেকে টিস্যু নিতেই পুনরায় হাঁচি এলো। অত্যন্ত বিরক্তিকর এই হাঁচি কাশি তার নিকট। মানে যখন সে চায় তার সর্দি কাশি জ্বর হয়ে দিক-বিদিক অবস্থা হোক, তখন এসব কিচ্ছুটি হবে না। তাকে বুড়ো আঙুল দেখিয়ে অমন দুমুখো কালসাপের মতো ঘাপটি মেরে গর্তে লুকোয়। আর এখন যখন মনে হয় না এমন কিছু না হোক, সুস্থ মতো পড়াশোনা করবে একটু, অমনি অমনি গিরগিটির মতো রং বদলে নেবে সেকেন্ডে সেকেন্ডে। পুরো নাজেহাল অবস্থা বানিয়ে ছাড়ে তার। এইসব বড় তাজ্জব ব্যাপার, বড় বিরক্তিকর ব্যাপার। এমন হলে তো লোকে সাধারণত খুবই বিরক্ত হবে। তবে অরু মাত্রাতিরিক্ত রেগে যায়। মনে হয় কাউকে সামনে সামনে পেলে রামদার কোপ নয়তো হাতের গুনে গুনে 10খানা শক্তপোক্ত চড় বসাবে। কি বিদঘুটে চিন্তা! শুভ্র অরুর ঘরের দরজার কাছে এসে থামল। দরজাটা কেমন যেন হা করে খুলে রাখা, তার দিকে অমনি চেয়ে আছে যেন। শুভ্র মুখ কুঁচকে তাকায়। এত অগোছালো কেন মেয়েটা? ঘরে আরেকজনেও যে থাকে সেই চিন্তা কি স্যালাইন দিয়ে গুলিয়ে খেয়েছে? স্যালাইনও তো খাওয়া যায় না। সেই দিন পেট খারাপ করায় শুভ্র বানিয়ে দিয়েছিল 1 গ্লাস স্যালাইন, পুরো হোমমেড, পানিতে চিনি লবণ গুলিয়ে বানানো চমৎকার একটা স্যালাইন। একদম কোনো প্রকার কোনো একদম কেনা পাতার মতো। তার হাতে জাদু আছে বৈকি। শুভ্রর নিজেকে নিয়ে প্রচণ্ড গর্ববোধ হচ্ছিল। তবে দুঃখের সঙ্গে তা ধোপে টেকেনি খুব বেশিক্ষণ। তার গর্ববোধ মুখে ভেংচিয়ে অরু ইনিয়ে বিনিয়ে স্যালাইন খেল না। শুভ্র জোরালো ধমক বসিয়েও এক রোখা বেয়াদব মেয়েটাকে গ্লাসটুকুন অবধি ছোঁয়াতে পারল না। এতে রাগ হলো তার। অসভ্য মেয়ে, বড়দের কথা শোনে না, অদ্ভুত রকমের পাজি এই মেয়ে। শুভ্র অরুর দরজায় টোকা বসালে অরু চমকে তাকালো সেই দিকে। শুভ্রের দিকে চাইতেই শুভ্র ঘরে এলো পায়ে পায়ে। অরুর সামনে দাঁড়াতেই অরু চোখ বড় বড় করে চাইল। নাকটা পিটপিট করছে কেমন। না আসুক, না আসুক। শুভ্র কিছু বলতে নিচ্ছিল অমনি ঘর কাঁপিয়ে হাঁচি দিল অরু। একটা দিয়ে যদি তার কোনো ক্ষত হতো মেয়েটার। পরপর 4 বার হাঁচি দিয়ে থামল। শুভ্র হকচকিয়ে গিয়ে দ্রুত মাথা পিছিয়ে নিল। আচমকা ঘটা বিশ্রী বিষয়টাতে অরু নিজেও অপ্রস্তুত হলো। শুভ্র কিছুই বলল না, বরং কপাল কুঁচকে তাকায়। অসুস্থ তুমি?
ওরও মাথা নেড়ে তাৎক্ষণিককে বোঝায়, না একদমই না। তাই লোকটার জোরালো আওয়াজ অরুকে গুটিয়ে গেল। মিনমিন করে বলল, এমনিতেই সত্যি। শুভ্র মাথা দোলালো। বুঝেছি। বুঝেছি মানে? কি বুঝেছো? আজব লোক তো। শুভ্র বলল, আন্টি ফোন করেছিল। ওনাদের ফোনটা রিসিভ করোনি তুমি? অরু সরল মুখটা আচানক শক্ত হয়ে এলো। খিচে যাওয়া মেজাজে তপ্ত চোখে চাইল, কণ্ঠে চাপা ক্ষোভ নিয়ে বলল, না। কেন? তারা তোমার বাবা মা নয় কি? অস্বীকার করতে পারবে সেটা? তাদের জন্য তুমি এক্সাইটেড এক্সিস্ট করছো, আর আদারওয়াইজ তোমার কোনো অস্তিত্বই থাকতো না। থাকুক সেটা তো চাই না। শুভ্র রেগে গেল। কেন চাও না? আমার সাথে বিয়ে দিয়েছে বলে? কি চাও তুমি ওরু? তো আপনাকে বিয়ে করে আমি কোন দিকে সুখে আছি বলে মনে হচ্ছে আপনার? আর আমি আমার বাবা মার সাথে কথা বলবো নাকি সম্পর্কচ্যুত করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এমন কেন করছেন? তুমি? অরু তাকে থামায়। কথা বলতে চাইছি না এখন, যেতে পারেন বলে বসে পড়ল বিছানায়। অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকলে শুভ্র রেগে মেগে চলে গেল। অরু হাসে আদিক্ষেতা। আবছা আবছা চোখের সামনে দুজন দানবীয় লোক দণ্ডায়মান। অরু দৌড়ে পালাচ্ছে তার থেকে। লোকগুলোর সামনে তাকে সমানে তাড়া করেছে। অরু ছুটছে, প্রাণপণে দৌড়াচ্ছে নিজেকে বাঁচাতে। লোকগুলো ধরতে পারলে তাকে খুবলে খাবে। সামনে চারিপাশে বদ্ধ সব। সামনে একটাই দরজা, বেরোতে হবে। একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে দরজা। ওরও ছুটল, পায়ের গতি বাড়ালো আরো। শেষ রক্ষা হলো না। দরজায় শেষ প্রান্তে পৌঁছাতেই বিশাল আকৃতির দরজাটা বন্ধ হয়ে গেল। ওর ধাক্কা লাগলো তাতে, ব্যথা পেয়ে থেমে গেল। থমকে রইল। ভয়ে ভয়ে পিছু মুড়েই লোকগুলো ঝাঁপিয়ে পড়ল তার উপর। ধড়ফড়িয়ে চোখ মেলল ওরও। আচমকা মাঝরাতে বিশ্রী স্বপ্ন দেখে ঘুম ভাঙল তার। চমকে গিয়ে উঠতে চাইলে পারল না। শরীরে অসহনীয় যন্ত্রণা। অরুর সামান্য পাশ ফেরারও শক্তি নেই বোধ হয়। প্রচণ্ড জঘন্য একটা স্বপ্ন। অরু অরুকে কেঁদে উঠালো শব্দ করে। রাত বাড়তেই বুঝল জ্বর তীব্র হচ্ছে। তখন বিছানা থেকে ওঠাও দায়। অরু তবুও হাতড়ে হাতড়ে বিছানা ছাড়ল। মাথা ঘুরছে। সমগ্র পৃথিবী যেন দুলছে। শরীরের অবস্থা বেগতিক। টালমাট টালমাটাল পায়ে অরু দেওয়াল ধরে দাঁড়ালো কোনো রকমে। খোলা রেশমের মতন চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে মুখে, গলায়। অরু অন্ধকার ঘরটায় চোখ বোলালো। দম বন্ধ হয়ে আসছে। বড় করে শ্বাস টেনে কোনো রকমে ভেজানো দরজাটা খুলল। দেয়াল হাতড়ে হাতড়ে পাশের ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো কোনো মতে। দুর্বল হাতের তালুতে ধাক্কায় দরজা। কিছুক্ষণের মাঝেই দরজা খুলল শুভ্র। বেগতিক অবস্থা থাকায় অরু তার গায়ের উপরেই পড়ে গেল। শুভ্র হতভম্ব হয়ে গেল। অরুর দিকে তাকালো, গাল চাপড়ে ডাকে মৃদু স্বরে, অরু, এই, কি হয়েছে? সারা শরীর গরম, আগুনের মতো ধরাও দায়। শুভ্র তার কপাল, গালে হাতের পৃষ্ঠা ছুঁয়ে শরীরের তাপমাত্রা বুঝিয়ে আনল। ওরও কিছু বিড়বিড় করছে। শুভ্র ঝুঁকল খানিকটা। শুনতে পেল মেয়েটার অস্পষ্ট স্বর, আমি এখানে থাকি, প্লিজ। ওরা ওরা আবারও এসেছে আমায় মেরে ফেলতে। আমি পালিয়ে এসেছি। আমায় খুবলে খেত ওরা। ওর ফুঁপিয়ে কাঁদল। শুভ্র দীর্ঘশ্বাস ফেলল। হাঁটুর নিচে এক হাত আর পিঠের নিচে এক হাত গলিয়ে মেয়েটার ছোট ছোট শীর্ণকায় দেহটা পাজা কোলে তুলে ফেলল চট করেই। নিজ ভাবনা নিজ বিছানায় যত্ন সহকারে শুইয়ে কমফোর্টার টেনে দিল। অরু তখনও কাঁদছে। শুভ্র তার শিয়রে বসল, হাত ধরল নিঃশব্দে। অপর হাতে একটা একটা করে চুল গুছিয়ে পাশে ছড়িয়ে দিল। চার দেওয়ালের আবদ্ধ ঘরের মাঝে গুটি কয়েক কাতর শব্দ তরঙ্গ ভাসল। কেউ তোমার কিচ্ছু করবে না, আমি আছি তো।
তোমাকে সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দেওয়ার দায়িত্ব আমার। তুমি শুধু ভালোবাসাটা আমার কাছে চেয়েও না, প্লিজ।